আসছিল মাধব। শূন্য ছিল ওর দোকান। গজ্জু ভাই আনলো সাথে দাদাজির বরদান। আগান থেকে বেরোলো সুস্বাস্থ্য সোনালি পরোটা। তখন বাজারে পড়ে গেল ধুম, তখন মিটে গেল সব ক্ষতিপূরণ। লোভে পড়ে যখন চুন্নিলাল মেশিনটাকে চুরি করলো, পাথর হয়ে পরোটা ওকে আসল শাস্তি দিল। গ্রামের সকালে বাজার দিয়ে শুরু হয়। চারপাশে লোকেদের কলকালাহল, প্রত্যেকে নিজের জিনিস কিনতে ব্যস্ত আছে। পুরো পরিবেশটাই রং বেরঙের দেখাচ্ছে। এই বাজারে দুটো দোকান একে অপরের পাশাপাশি। একটা হলো মাধবের দেশি পারাঠার শপ, আর অন্যটাই হলো চুন্নিলালের মডার্ন সুইটের দোকান। মাধব নিজের দোকানে উদাস হয়ে বসে আছে। ওর দোকানে কোনো গ্রাহক আসেনি। ওর পরোটা ব্যাস এমনিই পড়ে আছে, যেন কারোর অপেক্ষা করছে। অন্যদিকে চুন্নিলালের দোকানে ভালো ভিড় রয়েছে। গ্রাহক ওর মিষ্টি কিনছে আর ওর দোকান খুব চলছে। এটা দেখে চুন্নিলাল খুবই খুশি, আর ও মাধবের খালি দোকান দেখে আরো খুশি হয়ে যাচ্ছে। হে ভগবান, আজকেও একটাও গ্রাহক এলো না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি নিজের ব্যবসা কিভাবে চালাবো? সব তো খারাপ হয়ে যাচ্ছে, আর আলুও পচে যাচ্ছে। তখনই হঠাৎ বাজারে সব লোক একই দিশায় দেখতে লাগলো। ওদের চেহারায় একই ভাব দেখা দিল, যেন ওরা মনে মনে ভাবছে আবার নয়। গজ্জু ভাই, আবার। এটা হলো গজ্জু ভাই, গ্রামের সব থেকে বিখ্যাত লোক। আমার মানে হলো যে সব থেকে জুগারু সদস্য। গজ্জু ভাই কখনো কোনো কাজ সঠিকভাবে করেনি, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করেন। নমস্কার গজ্জু ভাই, আজকে তো দেখে খুব ভালো লাগছে তোমায়। আরে ভালো দেখতে লাগা তো আমার চরিত্র। আনন্দে থাকো আর ভালো থাকো। গজ্জু ভাই এসে গেছে। গজ্জু ভাইয়া সবাইকে নমস্কার করলো। ওকে দেখে মনে হলো যেন ও পুরো গ্রামের সব থেকে মজাদার মানুষ। সেই মুহূর্তেই ওর নজর মাধবের দোকানে গেল, যেখানে মাধব উদাস বসেছিল। ওকে দেখে গজ্জু ভাইয়া সোজা ওর দোকানে পৌঁছে গেল। ও ভেতরে এসে বসলো, আর ও বসতেই স্টুল ওর ওজনে জোরে একটু আওয়াজ করলো। মাধব ভাই, এটা কি অবস্থা বানিয়ে রেখেছো? বলো, কি অবস্থা তোমার? গজ্জু ভাই, দোকান তো বন্ধ হবার উপক্রম হয়েছে। কাস্টমারই আসে না এখানে, আর সবাই বলে যে আমার দোকানের পরোটা নাকি পুরনো জমানার। এখন আমি কি করব বলো? আরে চুন্নিলালের কথায় এসো না তুমি, ও তো এইসবই বলে। তোমার পরোটা তো খুবই বিখ্যাত ছিল এক সময়। আরে ছিল গজ্জু ভাই, এখন আর নেই। আমাকে অন্য কিছু করতে হবে, আমাকে অন্য ব্যবসার কথা ভাবতে হবে। গজ্জু ভাইয়া কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলো। ভাবতে ভাবতে একটু অদ্ভুত ব্যবহারও করতে লাগলো। তখনই হঠাৎ ওর কিছু একটা মনে পড়লো। দাঁড়াও, আমার দাদু, তুমি জানো যে আমার দাদু একজন বৈজ্ঞানিক ছিলেন? হ্যাঁ, উনি তো সেই জলে চলমান জুতো বানাতে চেয়েছিলেন, আর পুরো গ্রাম ভিজে গেছিল। আরে ওটা তো একটা ছোট্ট ঘটনা ছিল। উনি অনেক মেশিন বানিয়েছিল এরকম। আমার বাড়ির পেছনে এরকম অনেক মেশিন পড়ে আছে। হয়তো ওখানে কিছু পেয়ে যাবে, আর তোমার কাজটাও সহজ হয়ে যাবে। মাধব গজ্জু ভাইয়ার কথাগুলোতে পুরোপুরি বিশ্বাস করলো না, কিন্তু তাও নিজের বিক্রি সামলানোর জন্য ও আরো একবার প্রয়োগ করার কথা ভাবল। কিছুক্ষণ পর গজ্জু ভাইয়া আর মাধব একটা পুরনো শেডে গেল। শেডের ভেতরে চারপাশে ধুল জমা ছিল, আর কোনায় মাকড়সার জালি লাগানো। ঘরের ভেতরে অদ্ভুত অদ্ভুত জিনিস পড়েছিল। কোথাও ভাঙা সাইকেল, আবার কোথাও ক্রিকেটের ব্যাট রাখা ছিল। আরো অনেক অদ্ভুত জিনিস এদিক ওদিক পড়েছিল। দুজনে ভেতরে গিয়ে দেখতে লাগলো। প্রত্যেকটা জিনিস বেকার আর বোঝার বাইরে লাগলো। এসব দেখে মাধব আরো বেশি চিন্তিত হয়ে গেল। গজ্জু ভাই, এখানে তো সব নোংরা মনে হচ্ছে। এই চৌকোন পায়াওয়ালা সাইকেলটা কোন কাজে লাগবে? আমার দাদু একটু অন্যরকম ছিল ভাই। উনি এমন জিনিস বানাতেন যেগুলো কোনো কাজে আসবে না কারো, আর উনি মনের খুব ভালো মানুষ ছিলেন। গজ্জু ভাইয়ার নজর কোণে রাখা একটা জিনিসের ওপর গেল। ও আস্তে আস্তে তার সামনে পৌঁছে গেল। ভেতরে এক অদ্ভুত আভেন দেখা গেল, যার চারপাশে রং বেরঙের বাটন আর পাইপ লাগানো ছিল। এই দেখো, এটা একটা ওভেনের মতন মনে হচ্ছে।
হয়তো এটায় দাদু খাবার গরম করত, কিন্তু এটা একটু আজব দেখতে মনে হচ্ছে। এর এতগুলো তার বেরিয়েছে কেন এখান থেকে? আরে ভাই, বৈজ্ঞানিকের জিনিস, এটা একটু অন্যরকম তো হবেই। চলো এটা তোমার দোকানে নিয়ে যাই, হয়তো খাবার তো তাড়াতাড়ি গরম হবে। গজ্জু ভাইয়া আর মাধব একসাথে মিলে সেই ভারী মেশিনটা তুলে নিল। কিছু পদক্ষেপ যাওয়ার পর নিজের ভারী শরীর থাকা সত্ত্বেও সেটা সামলাতে পারছিল না আর ক্লান্ত হয়ে গেল। মাধব, আমার তো হয়ে গেছে, এরপরে এটা তুমি সামলে নাও। মাধব এটা দেখে হালকা একটু হাসলো, যেন প্রথম থেকেই জানতো। এইভাবেও একলাই সেই ভারী মেশিনটাকে উঠিয়ে নিল। দুজনে আবার মাধবের দোকানে পৌঁছে গেল। সন্ধে হয়ে গেছিল আর বাজার মোটামুটি খালি হয়ে গেছিল। চুন্নিলাল নিজের দোকানে বসে চা খাচ্ছিল আর ওদের আসতে দেখলো। মাধব সেই বড় মেশিনটা নিজের দোকানের কাউন্টারে রেখে দিল। তো এবার লোহার ডাব্বা দিয়ে পরোটা বিক্রি করবে? মাধব, তোমার পাগলামিরও একটা সীমা থাকা উচিত। চুন্নিলাল, তুমি এত চিন্তা করো না। যদি ওর পরোটা বিক্রি হয় না, তাহলে তুই দেখতে থাকবি। মাধব তাজা আলুর পরোটা বানালো আর সেটা মেশিনের ভেতরে রেখে দিল। আর গজ্জু ভাইয়া মেশিন চালানোর চেষ্টা করছিল। ও বুঝতে পারল না যে ওকে কি করতে হবে। তারপরও ওপরে লাল বাটনটা টিপে দিল। তখন মেশিন জোরে জোরে কাঁপতে লাগলো। তার পাইপ চমকাতে চমকাতে গেরুয়া রঙের হয়ে গেল, যেন ভেতরে কিছু জ্বলে যাচ্ছে। গজ্জু ভাই, এটা ফেটে যাবে নাকি? এটাকে বন্ধ করে দাও একটু। আরে ভয় পেও না ভাই, এটা দাদুর জাদু, শুধু দেখতে থাকো। হঠাৎ মেশিন একটা ঘন্টা বাজালো আর থেমে গেল। তারপর আবার চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। গজ্জু ভাইয়া আস্তে আস্তে মেশিনের দরজাটা খুলল। ভেতর থেকে সুগন্ধ এলো, যেন তাজা মাখন আর কিছু বিশেষ তৈরি হচ্ছে। মাধবও ভেতরে দেখলো। আস্তে আস্তে পরোটা বাইরে বার করলো। পুরো পরোটা একটা পাতলা চমকদার আবরণে ঘেরা। ওটা দেখে একটা সোনার পরোটা মনে হচ্ছে, কিন্তু ছোঁয়াতে নরম আর গরম মনে হচ্ছে। এটা কি হলো গজ্জু ভাই? এ তো সোনা, পরোটা সোনা হয়ে গেছে। কি সোনার পরোটা? দাদু তো এটা শুধু খাবার গরম করার জন্য বানিয়েছিল। গজ্জু ভাইয়া সেই পরোটার একটা ছোট টুকরো খেয়ে দেখলো। যেই ও খেলো, ওর চেহারার ভাব তৎক্ষণাৎ বদলে গেল। সেই পরোটার স্বাদ কিছু আলাদা আর মজাদার ছিল। বাহ, এর স্বাদ তো সত্যিই দারুণ। দেখো, আমার খুব শক্তিশালী মনে হচ্ছে, যেন আমার ক্লান্তি দূর হয়ে গেছে। মাধব একটু ভয় পেয়ে গেল। ওর মনে হলো এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। তখনই ওর গ্রাহক কাকি সেখানে এসে পৌঁছালো। উনি পরোটার গন্ধ শুকতে পেল। আহ বাবা মাধব, এ কিরম গন্ধ! আজ কিছু বিশেষ বানিয়েছ নাকি? কাকি এসো, এই নতুন গোল্ডেন পরোটা খেয়ে দেখো। এটা আমাদের মাধবের নতুন খোঁজ। কাকি সেই সুন্দর পরোটার একটা টুকরো খেলো। উনি নিজের চোখ বন্ধ করে নিল। হঠাৎ উনি সোজা দাঁড়িয়ে পড়লেন আর আগের থেকে অনেক বেশি শক্তিতে ভরা ছিল। আরে বাহ, এটা আবার কি জাদু! আমার হাঁটুর ব্যথা চলে গেছে। আরে পরোটা তো এত নরম, যেন মাখনের মতো মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা কাকিকে লাঠি ছাড়াই দাঁড়াতে থাকতে দেখলো আর অবাক হয়ে গেল। তখন সবাই তৎক্ষণাৎ দোকানের দিকে দৌড়ালো। কাকি, আপনার শরীর কি সত্যি ঠিক হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার তো খুব ভালো লেগেছে। এই নাও এই টাকাটা, আর আমার জন্য আরেকটা প্যাক করে দাও। পেয়ারেলাল এসব দেখে অবাক হয়ে গেল। ওর বিশ্বাসই হলো না যে একটা পরোটা লোকেদের ঠিক করে দিচ্ছে। এটা দেখে ওর মনে হিংসে হলো। দেখলে মাধব, দাদুর মেশিনটা কিন্তু বেকার নয়, এটা তোমার বেশি কাজের মেশিন হয়ে গেল। এবার তোমার পরোটা তো সোনার দামে বিক্রি হবে। মাধব আজ প্রথমবার খুশি হলো। পরের দিন মাধবের দোকানে এখন অনেক ভিড় হয়ে গেছিল। প্রত্যেকটা লোক ওর দোকানে ভিড় জমাচ্ছিল, কারণ সবাই এখন বিখ্যাত সোনালী পরোটা খেতে চাইছিল। গজ্জু ভাইয়া কাউন্টারে দাঁড়িয়ে মেশিন চালাচ্ছিল আর প্রত্যেকবার তাজা সোনালী পরোটা বেরোচ্ছিল।
লাইন দিয়ে আসুন সবাই, সবাই পাবেন স্বাস্থ্যকর সোনার পরোটা। কেউ ধাক্কামুক্কি করবেন না কিন্তু। আমার দুটো পরোটা চাই, আমার কোমরে খুব ব্যথা। আমারও চাই, শুনেছি এটা খেলে নাকি চোখের পাওয়ার ঠিক হয়ে যায়। মাধবকে এখন খুব আনন্দ দেখাচ্ছে। ও গাজ্জু ভাইয়ার দিকে তাকালো, আর ওর চোখে গাজ্জু ভাইয়ার জন্য ভালোবাসা আর সম্মান দেখা যাচ্ছে। গাজ্জু ভাই, তুমি আমার জীবনটা পাল্টে দিলে। তুমি যদি এই মেশিনটা নিয়ে আসতে, তাহলে আজকে তো আমি পথে থাকতাম। আরে বিপদের সময় বন্ধুই তো বন্ধুর কাজে লাগে, আর এটা তো আমার দাদুর আশীর্বাদ। রাত হয়ে গেছিল, আর এখন দোকান বন্ধ হয়ে গেছিল। এর মাঝেই চুন্নিলাল সেখানে এলো। ওর হাতে একটা বড় বস্তা ছিল। এই মেশিনটা তো আমার হওয়া উচিত। মাধবের মতন সহজ সরল মানুষের এটার কি কাজ? আমি এটাকে নিয়ে শহরের দিকে যাব আর লক্ষ লক্ষ টাকা কামাবো। লোহার লাঠি দিয়ে দোকানের শাটার ভেঙে দিল, আর আভেন চুরি করে নিল। চুন্নিলাল আভেনকে নিজের দোকানে নিয়ে এলো, আর একটা কাঁচা পরোটা মেশিনে দিয়ে দিল। উনি চালাতে জানতেন না, তো উনি কোনো একটা বাটন টিপলো। তারপর মেশিন আবার নড়তে লাগলো। এইবার পাইপ গেরুয়া রঙের নয়, বরঞ্চ কালো হয়ে গেছিল। মেশিন থেকে ধোঁয়া বেরোতে লাগলো। চুন্নিলাল কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেল, আর তারপরও মেশিন বন্ধ করলো না। চলো তাড়াতাড়ি করো, আমার অনেক সোনা প্রয়োজন, তাড়াতাড়ি করো। এর সাথেই মেশিন থেমে গেল, আর তার ঢাকনা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে পরোটা উড়ে সোজা চুন্নিলালের মুখের ওপরে গিয়ে পড়ল। চুন্নিলাল ব্যথা খেয়ে উঠল, আর সেটা মন দিয়ে দেখতে লাগলো। পরোটা পাথরের মতন শক্ত ছিল। এটা কি হলো? আমার সোনা কোথায় গেল? এটা তো পাথর হয়ে গেল। উনি আবার মেশিনটা ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু মেশিন ওকে ঝটকা দিয়ে দিল। পরের দিন গাজ্জু ভাইয়া আর মাধব দোকানে এলো। ওরা ভাঙা তালা দেখতে পেল, আর তৎক্ষণাৎ ভেতরে দৌড়ালো। ভেতরে গিয়ে দেখে ওরা জানতে পারলো যে মেশিন গায়েব। এটা দেখে মাধব কাঁদতে লাগলো। সব শেষ হয়ে গেছে, আমার মেশিনটা চুরি হয়ে গেছে। এবার আমি কি করব বলো? কাঁদো না ভাই, আমি জানি এটা কে করেছে। গ্রামে একটাই চোর আছে যে সবার উন্নতি দেখে খুব জ্বলে পুড়ে মরে। দুজনে চুন্নিলালের দোকানের দিকে দৌড়ে গেল। ওখানে পৌঁছে ওরা দেখলো চুন্নিলাল মাটিতে বসে আছে। ওনার ওপরে কালো ধোঁয়া লেগেছিল। খুবই অদ্ভুত আর চিন্তিত দেখাচ্ছিল ওনাকে। মেশিন নিচে পড়েছিল। চুন্নিলাল, চুরি করা খারাপ বিষয়, আর দাদুর মেশিনটা তো কোনো ভালো মানুষই নিতে পারবে, তোমার মতন চোর না। আমাকে ক্ষমা করে দাও গাজ্জু ভাই, আমি ভাবলাম এই মেশিনটায় আমি বড়লোক হব, তাই আমি মেশিনটা নিয়ে এলাম, আর আমার মেশিনটা ধোঁকা দিয়ে দিল। গাজ্জু ভাইয়া মেশিনটা ওঠালো, আর ওটাকে ভালো করে পরিষ্কার করলো। যেই ওটাকে পরিষ্কার করলো, মেশিন থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গেল। কিছুদিন পর দোকান আবার খুললো। দোকানের বোর্ড বদলে গাজ্জু ভাইয়া আর মাধবের গোল পারাঠা হয়ে গেল। দুজনে আবার আগের মতো জোশের সাথে সব গ্রাহকদের তাজা সোনালী রঙের পরোটা খাওয়াতে লাগলো। দেখলে মাধব, সততা আর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, আর কখনো কখনো সেটা সোনারও হয়। তুমি ঠিক বলেছো গাজ্জু ভাই। আর সব থেকে ভালো বিষয়টা হলো আমাদের পরোটা খেয়ে লোকেদের স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে। গাজ্জু ভাইয়া নিজের চুল ঝটকালো, আর হিরোর মতন দাঁড়িয়ে গেল। গাজ্জু ভাই জিন্দাবাদ, গাজ্জু ভাই জিন্দাবাদ।